হ্যালো, আজকে মার্জিনাল কস্টিং এর একটা জেনারেল ইন্ট্রোডাকশন তোমাদের সাথে আলোচনা করব। মার্জিনাল কস্টিং টোটাল 15 মার্কস থাকে। সিইউ বিকম অনার্স 4 সেমিস্টারে আছে। টোটাল 15 নম্বর থাকে 80 নম্বরের মধ্যে। তো ফার্স্টে মার্জিনাল কস্ট কি? হোয়াট ইজ মার্জিনাল কস্ট? Marginal cost is the additional cost incurred to produce one additional unit of output or decrease in total cost when total output decrease by one unit. মানে একটা এক্সট্রা ইউনিট বানাতে গেলে আমাদের যে এক্সট্রা খরচা করতে হয় সেই এক্সট্রা খরচাই মার্জিনাল কস্ট। বা আমরা যদি একটা ইউনিট কম তৈরি করার ফলে আমাদের টোটাল কস্ট যতটা কমলো সেটাই মার্জিনাল কস্ট রিফ্লেক্ট করে। এক্সাম্পল কি আছে? টোটাল কস্ট ফর 800 ইউনিট ইজ রুপিস 1000। টোটাল কস্ট ফর 800 ইউনিট ইজ রুপিস 1000। 800 ইউনিট তৈরি করতে টোটাল 1000 টাকা খরচা হয়। টোটাল কস্ট ফর 801 ইউনিট ইজ রুপিস 1010। আমরা যদি 801 ইউনিট তৈরি করি তাহলে আমাদের টোটাল 1010 টাকা খরচা হচ্ছে। তাহলে এক ইউনিট এক্সট্রা তৈরি করার জন্য আমাদের 10 টাকা এক্সট্রা খরচা হচ্ছে। এই যে 10 টাকা এক্সট্রা খরচা হচ্ছে এটাকেই মার্জিনাল কস্ট বলা হয়। টোটাল কস্টের মধ্যে কি কি থাকে? টোটাল কস্ট দু ধরনের। টোটাল কস্টের মধ্যে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে ফিক্সড কস্ট আর একটা হচ্ছে ভেরিয়েবল কস্ট। ফর ইনক্রিজ ইন ওয়ান ইউনিট অফ আউটপুট অনলি ভেরিয়েবল কস্ট ইনক্রিজেস বাট ফিক্সড কস্ট রিমেন্স আনচেঞ্জ। শুধুমাত্র ভেরিয়েবল কস্টই ইনক্রিজ হয় কিন্তু ফিক্সড কস্ট আনচেঞ্জ থাকে। ফিক্সড কস্ট কেন আনচেঞ্জ থাকে? ফিক্সড কস্টের সাথে ভলিউম অফ প্রোডাকশনের কোনো সম্পর্ক নেই। প্রোডাকশন হোক চাই প্রোডাকশন না হোক, প্রোডাকশন জিরো হোক তাতেও ফিক্সড কস্ট আমাদের লাগেই। এর সাথে ভলিউম অফ প্রোডাকশনের কোনো সম্পর্ক নেই। আমরা যখন এক ইউনিট এক্সট্রা তৈরি করব টোটাল কস্ট যে পরিমাণ বাড়ে সেটা শুধুমাত্র ভেরিয়েবল কস্ট চেঞ্জ হয় বলেই বাড়ে। ফিক্সড কস্টের সাথে প্রোডাকশনের কোনো সম্পর্ক নেই। সো উই ক্যান সে মার্জিনাল কস্ট ইজ দ্য চেঞ্জ ইন ভেরিয়েবল কস্ট হোয়েন ওয়ান এক্সট্রা ইউনিট ইজ প্রডিউসড। সুতরাং আমরা বলতে পারি যখন আমরা এক ইউনিট বেশি বানাচ্ছি টোটাল কস্ট যে বেশি হচ্ছে, এক ইউনিটের জন্য যেটুকুনি টোটাল কস্ট বেশি লাগছে সেটা শুধুমাত্র ভেরিয়েবল কস্ট চেঞ্জের জন্যই হয়। সো আমরা বলতে পারি মার্জিনাল কস্ট ইকুয়ালস টু ভেরিয়েবল কস্ট। মার্জিনাল কস্ট যা ভেরিয়েবল কস্ট একই জিনিস। বিহেভিয়ার ওয়াইজ ক্লাসিফিকেশন অফ কস্ট। বিহেভিয়ার অনুযায়ী আমরা কস্টকে তিনটে ভাগে ভাগ করতে পারি। ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট প্লাস সেমি ভেরিয়েবল কস্ট। এই সেমি ভেরিয়েবল কস্ট কি জিনিস এরপরে বলছি। তাহলে বিহেভিয়ার ওয়াইজ আমরা কস্টকে তিনটে ভাগে ভাগ করছি। একটা যেটা হচ্ছে ফিক্সড, তার নাম ফিক্সড কস্ট। একটা হচ্ছে ভেরিয়েবল যেটা ভলিউম অফ প্রোডাকশনের উপর ডিপেন্ড করে, প্রোডাকশন হলে বাড়ে প্রোডাকশন না হলে কমে যায়। আর একটা হচ্ছে সেমি ভেরিয়েবল কস্ট যেটা না তো ফিক্সড কস্ট না তো ভেরিয়েবল কস্ট, দুটোর মাঝামাঝি। কি জিনিস কিভাবে পরে বলছি। আচ্ছা, ফিক্সড কস্ট। এই ফিক্সড কস্ট কি? The cost which are incurred on time basis or period basis and irrespective of volume of production is called fixed cost. যে ফিক্সড কস্ট আমরা টাইম বেসিস বা পিরিয়ড বেসিসে খরচা করে থাকি এর সাথে ভলিউম অফ প্রোডাকশনের কোনো সম্পর্ক নেই। ফিক্সড কস্ট রিমেন্স কনস্ট্যান্ট ইন টোটাল। ফিক্সড কস্ট টোটালে সবসময় সেম থাকে বাট পার ইউনিট ইট চেঞ্জেস। পার ইউনিট ইট চেঞ্জেস মানে যখন ধরো টোটাল ফিক্সড কস্ট লাগছে 10,000 টাকা, আমরা ধরো 1000 ইউনিট তৈরি করছি, তাহলে প্রত্যেক ইউনিট ফিক্সড কস্টে 10 টাকা করে নিয়ে নিচ্ছে, হ্যাঁ কি না? টোটাল 10,000 টাকা ধরো ফিক্সড কস্ট খরচা হচ্ছে, আমরা প্রোডাকশন করছি 1000 ইউনিট, তাহলে পার ইউনিটে ফিক্সড কস্ট কত করে পড়ছে? 10 টাকা। এটাই ধরো আমরা 2000 ইউনিট প্রোডাকশন করছি, তাহলে ফিক্সড কস্ট পার ইউনিট কত দাঁড়াবে? 10,000 ডিভাইডেড বাই 2000 ইকুয়ালস টু ₹5। মানে যত আমরা প্রোডাকশন বাড়াবো তত ফিক্সড কস্ট পার ইউনিট কমে যাবে, যত আমরা প্রোডাকশন কমাবো তত ফিক্সড কস্ট পার ইউনিট বেড়ে যাবে, কিন্তু ফিক্সড কস্ট টোটালে কনস্ট্যান্ট থাকে। আচ্ছা, ভেরিয়েবল কস্ট কি? ইট ডিপেন্ডস অন ভলিউম অফ প্রোডাকশন। এটা প্রোডাকশন ভলিউমের উপর ডিপেন্ড করে। মানে যদি প্রোডাকশন বাড়ে ভেরিয়েবল কস্ট বাড়বে, যদি প্রোডাকশন কমে ভেরিয়েবল কস্ট কমবে, এটাই লেখা আছে। ইফ প্রোডাকশন ইনক্রিজেস ভেরিয়েবল কস্ট ইনক্রিজ, অন দ্য আদার হ্যান্ড ইফ প্রোডাকশন ডিক্রিজেস ভেরিয়েবল কস্ট অলসো ডিক্রিজ। ভেরিয়েবল কস্ট পার ইউনিট রিমেন্স ফিক্সড।
এইটা ইম্পর্টেন্ট, ভেরিয়েবল কস্ট সবসময় পার ইউনিটে ফিক্স থাকে, ভেরিয়েবল কস্ট সবসময় পার ইউনিটে ফিক্স থাকে। আর ফিক্সড কস্ট কিসে ফিক্স থাকে? ফিক্সড কস্ট টোটালে ফিক্স থাকে, ফিক্সড কস্ট রিমেন্স কনস্ট্যান্ট ইন টোটাল, আর ভেরিয়েবল কস্ট পার ইউনিট রিমেন্স কনস্ট্যান্ট। ওকে, সেমি ভেরিয়েবল কস্ট, সেমি ভেরিয়েবল কস্ট কি জিনিস? এটা না তো ফিক্সড কস্ট না তো পুরোপুরি ভেরিয়েবল কস্ট, এর মধ্যে কিছুটা ক্যারেক্টারিস্টিক্স ফিক্সড কস্টেরও আছে, আবার কিছুটা ক্যারেক্টারিস্টিক্স ভেরিয়েবল কস্টের আছে, দুটোর মাঝামাঝি একটা কস্ট। ইট হ্যাজ বোথ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ফিক্সড কস্ট অ্যান্ড ভেরিয়েবল কস্ট। ঠিক আছে, পরে এক্সাম্পলে বলছি কি করে সেমি ভেরিয়েবল কস্টকেও আমরা সেগ্রিগেট করতে পারি, সেমি ভেরিয়েবল কস্টকে ফিক্সড কস্ট আর ভেরিয়েবল কস্টের মধ্যে ব্রেক করা যায় কিভাবে পরে বলছি। হাউ টু আইডেন্টিফাই কস্ট অ্যাকর্ডিং টু দেয়ার বিহেভিয়ার, হাউ আমরা বিহেভিয়ার ওয়াইজ কস্টকে কি করে আইডেন্টিফাই করতে পারি। কোশ্চেন 1, এক্সপ্লেন দ্য নেচার অফ ফলোইং এক্সপেন্সেস উইথ ডিটেল ওয়ার্কিং। পার্টিকুলার বলে দিয়েছে, প্রোডাকশন 6000 ইউনিট, প্রোডাকশন 10000 ইউনিট। বলছে র মেটেরিয়াল, র মেটেরিয়ালের খরচা কত? বলছে যখন 6000 ইউনিট প্রোডাকশন হচ্ছে র মেটেরিয়ালের খরচা হচ্ছে 12000, যখন 10000 ইউনিট প্রোডাকশন হচ্ছে র মেটেরিয়ালের খরচা হচ্ছে 20000। আচ্ছা, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড কি বলছে? যখন প্রোডাকশন হচ্ছে 6000 ইউনিট, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড হিসেবে খরচা হচ্ছে 5 লাখ টাকা। আবার যখন প্রোডাকশন হচ্ছে 10000 ইউনিট, তখনও অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড হিসেবে খরচা হচ্ছে 5 লাখ টাকা। ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেড কি বলছে? যখন 6000 ইউনিট প্রোডাকশন হচ্ছে, ফ্যাক্টরি ওভারহেড খরচা লাগছে 9000 টাকা। যখন প্রোডাকশন হচ্ছে 10000 ইউনিট, তখন ফ্যাক্টরি ওভারহেডের খরচা হচ্ছে 10700 টাকা। এদের এই যে তিনটে কস্ট আইটেম বলে দিয়েছে, র মেটেরিয়াল, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেড, আমাদের বলছে এদের নেচারটা কি, এদের নেচারটা কি, এরা ফিক্সড না এরা ভেরিয়েবল না সেমি ভেরিয়েবল, সেটা আমাদের বার করতে বলছে। এটা সিইউ বিকম 2019 অনার্স সালের কোশ্চেন, অনার্সের কোশ্চেন, সিইউ বিকম 2019 সালে অনার্সের কোশ্চেন। সলিউশন, র মেটেরিয়াল, ফার্স্টে বলি র মেটেরিয়াল। অ্যাট 6000 ইউনিটস অফ প্রোডাকশন টোটাল কস্ট ইকুয়ালস টু ₹12,000। যখন আমরা 6000 ইউনিট প্রোডাকশন করছি তখন টোটাল আমাদের খরচা পড়ছে 12000 টাকা। সো পার ইউনিট কস্ট অফ র মেটেরিয়াল, পার ইউনিটে কত খরচা পড়ছে? 12,000 ডিভাইডেড বাই 6000 ইকুয়ালস টু ₹2, তার মানে পার ইউনিটে খরচা পড়ছে 2 টাকা করে। ওকে, অ্যাট 10,000 ইউনিটস অফ প্রোডাকশন টোটাল কস্ট ইকুয়ালস টু ₹20,000। যখন 10000 ইউনিট প্রোডাকশন করছি তখন টোটাল খরচা হচ্ছে 20000 টাকা। সো পার ইউনিট র মেটেরিয়াল কস্ট কত? 20,000 ডিভাইডেড বাই 10,000 ইকুয়ালস টু ₹2। দেখো, যখন 6000 ইউনিট প্রোডাকশন হচ্ছে, যখন 6000 ইউনিট প্রোডাকশন হচ্ছে তখনও পার ইউনিট কস্ট হচ্ছে ₹2। আবার যখন 10,000 ইউনিটস প্রোডাকশন হচ্ছে, যখন 10,000 ইউনিট প্রোডাকশন হচ্ছে তখনও পার ইউনিট র মেটেরিয়ালের কস্ট হচ্ছে 2 টাকা করে। তার মানে র মেটেরিয়ালের কস্ট পার ইউনিটে ফিক্সড আছে, আর পার ইউনিটে যে কস্ট ফিক্স থাকে তাকে আমরা কি বলি? ভেরিয়েবল কস্ট। এই যে একটু আগে বলছিলাম ভেরিয়েবল কস্ট, ভেরিয়েবল কস্ট পার ইউনিট রিমেন্স ফিক্সড। দেখো ভেরিয়েবল কস্ট পার ইউনিটে ফিক্স থাকে, এখানে দেখো র মেটেরিয়াল, এখানেও 2 টাকা পার ইউনিট, এখানেও 2 টাকা পার ইউনিট, তার মানে পার ইউনিট এটা ফিক্সড আছে। সো দিস ইজ এ ভেরিয়েবল কস্ট অ্যাজ পার ইউনিট কস্ট রিমেন্স কনস্ট্যান্ট, সুতরাং এটা একটা ভেরিয়েবল কস্ট। তাহলে র মেটেরিয়ালের নেচার হচ্ছে এটা ভেরিয়েবল কস্ট। এবার হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। At 6000 units of production, at 6000 unit of production, total cost equals to ₹5 lakh। যখন 6000 ইউনিট প্রোডাকশন হচ্ছে টোটাল কস্ট লাগছে 5 লাখ টাকা। ওকে, অ্যাট 10,000 ইউনিট অফ প্রোডাকশন, যখন 10000 ইউনিট বানাচ্ছি তখন টোটাল খরচা কত? তখনও টোটাল খরচা 5 লাখ টাকা। তাহলে 6000 ইউনিটেও যা খরচা, 10000 ইউনিটেও একই খরচা হচ্ছে, টোটাল কস্টে কোনো চেঞ্জ আসেনি। তার মানে এই কস্টটা টোটালে সেম আছে, যে কস্ট টোটালে সেম থাকে তাকে আমরা কি বলি? ফিক্সড কস্ট। এই যে ফিক্সড কস্ট, ফিক্সড কস্ট রিমেন্স কনস্ট্যান্ট ইন টোটাল, ফিক্সড কস্ট টোটালে সবসময় একই থাকে। এই যে এখানে টোটালে কস্ট সবসময় টোটাল কস্ট সেমই আছে। সো দিস ইজ এ ফিক্সড কস্ট অ্যাজ ইট রিমেন্স কনস্ট্যান্ট ইররেসপেক্টিভ অফ লেভেল অফ প্রোডাকশন। এর সাথে ভলিউম অফ প্রোডাকশনের কোনো সম্পর্ক নেই, 6000 ইউনিটই হোক 10000 ইউনিটই হোক যাই হোক এর টোটাল একই থাকে। তার মানে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডের নেচার হচ্ছে এটা একটা ফিক্সড কস্ট। কেন? কেননা এর টোটালে সেমই থাকে। এবার হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড।
ফ্যাক্টরি ওভারহেড কি বলছে, অ্যাট 6000 ইউনিট অফ প্রোডাকশন, যখন 6000 ইউনিট প্রোডাকশন হচ্ছে তখন কত খরচা লাগছে, টোটাল কস্ট হচ্ছে ₹9000, 9000 টাকা। ওকে, তাহলে পার ইউনিট কস্ট কত দাঁড়াচ্ছে, 1 টাকা 50 পয়সা, পার ইউনিট কস্ট 1 টাকা 50 পয়সা। ওকে, অ্যাট 10,000 ইউনিট অফ প্রোডাকশন, যখন 10,000 ইউনিট আমরা প্রোডাকশন করছি, টোটাল কস্ট কত দাঁড়াচ্ছে, 10,700 টাকা। ওকে, তাহলে পার ইউনিট কস্ট কত দাঁড়াচ্ছে, 1 টাকা 7 পয়সা। এ তো না টোটালে সেম আছে, না পার ইউনিটে ফিক্সড আছে। এবার যদি টোটালে ফিক্সড থাকতো আমরা বলতাম এটা ফিক্সড কস্ট, যদি পার ইউনিট ফিক্সড থাকতো আমরা বলতাম এটা ভেরিয়েবল কস্ট। এ তো না টোটালে সেম, না পার ইউনিটে সেম, তাহলে এটা কি, এটা সেমি ভেরিয়েবল কস্ট। এর মধ্যে ফিক্সড কস্টও ঢুকে আছে, ভেরিয়েবল কস্টও ঢুকে আছে। যেহেতু এটা টোটালেও ফিক্সড নেই, পার ইউনিটও ফিক্সড নেই, আমরা এটাকে ভেরিয়েবল কস্ট বলবো। ইট ইজ নাইদার ইন টোটাল নর পার ইউনিট ফিক্স, সো দিস ইজ এ সেমি ভেরিয়েবল কস্ট। ক্লিয়ার? আচ্ছা, এবার তো বুঝলাম না যে ফ্যাক্টরি ওভারে সেমি ভেরিয়েবল কস্ট। এর এই সেমি ভেরিয়েবল কস্ট কে কি বললাম, ফিক্সড কস্ট আর ভেরিয়েবল কস্ট দুটো ভাগে আমরা ভাগ করতে পারি, সেগ্রিগেট করতে পারি। কি করে করা যায়, হাউ টু সেগ্রিগেট সেমি ভেরিয়েবল কস্ট ইনটু ফিক্সড কস্ট অ্যান্ড ভেরিয়েবল কস্ট। এই সেমি ভেরিয়েবল কস্টকে আমরা কি করে ফিক্সড কস্ট আর ভেরিয়েবল কস্টের ভাঙতে পারি। দেখো, অ্যাট 6000 ইউনিট অফ প্রোডাকশন, যখন 6000 ইউনিট প্রোডাকশন হচ্ছে টোটাল কস্ট হচ্ছে ₹9000, ভালো কথা। অ্যাট 10,000 ইউনিট অফ প্রোডাকশন, তখন 10,000 ইউনিট তৈরি হচ্ছে তখন টোটাল খরচা হচ্ছে 10,700 টাকা। ওকে, কত ইউনিট আমরা বেশি তৈরি করছি, চেঞ্জ ইন ইউনিট কত না, 10,000 মাইনাস 6,000 ইকুয়ালস টু 4,000 ইউনিট। আমরা 4,000 ইউনিট বেশি তৈরি করছি। এই 4,000 ইউনিট বেশি তৈরি করার ফলে আমাদের এক্সট্রা কত টাকা খরচা হচ্ছে, চেঞ্জ ইন টোটাল কস্ট কত 4,000 ইউনিট এক্সট্রা বানানোর জন্য, না 1,700 টাকা। যখন 6,000 ইউনিট বানাচ্ছি টোটাল কস্ট 9,000 টাকা, যখন 10,000 ইউনিট বানাচ্ছি টোটাল কস্ট 10,700 টাকা। আমরা কত ইউনিট বেশি বানাচ্ছি, 4,000 ইউনিট। এই 4,000 ইউনিট বেশি বানানোর জন্য টোটাল কস্টে কত চেঞ্জ আসছে, 1,700 টাকা। আচ্ছা, একটু আগে বললাম যে এক ইউনিট যদি আমরা বেশি তৈরি করি তাহলে টোটাল কস্টে যে চেঞ্জ আসে সেটা শুধুমাত্র ভেরিয়েবল কস্টের জন্য আসে, ফিক্সড কস্টের জন্য টোটাল কস্টে কোনো চেঞ্জ আসে না। ফিক্সড কস্টের জন্য টোটাল কস্টে কেন কোনো চেঞ্জ আসে না, কেননা ফিক্সড কস্টের সাথে ভলিউম অফ প্রোডাকশন বা লেভেল অফ প্রোডাকশনের কোনো সম্পর্ক নেই। তার মানে আমরা বলতে পারি এখানে যে 1,700 টাকা বাড়ছে, এখানে যে 1,700 টাকা বাড়ছে 4,000 ইউনিট বেশি তৈরি করার জন্য, এটা ভেরিয়েবল কস্টের জন্যই চেঞ্জটা আসছে। তাহলে ভেরিয়েবল কস্ট পার ইউনিট কত, ভেরিয়েবল কস্ট ইকুয়ালস টু, ভেরিয়েবল কস্টের একটা ফর্মুলা, কি ফর্মুলা না, চেঞ্জ ইন টোটাল কস্ট ডিভাইড বাই চেঞ্জ ইন আউটপুট। এটা একটা ভেরিয়েবল কস্টের ফর্মুলা, ইকোনমিক্সে থাকে। ইকুয়ালস টু ₹1,700 ডিভাইড বাই ₹4,000 ইকুয়ালস টু 0.425। এখান থেকে আমরা কি পেলাম, এইটা, এই লাইনটা আমাদের কি বলছে, এই লাইনটা আমাদের এটাই বলছে যে 4,000 ইউনিট যখন বেশি বানালাম 1,700 টাকা বেশি খরচা হলো। তার মানে এক ইউনিট বানানোর জন্য আমাদের 0.425 এত টাকা বেশি লাগছে। এক ইউনিট এক্সট্রা বানাতে গেলে কত টাকা লাগছে, 0.425। ওকে, আর এটা ভেরিয়েবল কস্টই হবে, এটা ফিক্সড কস্ট কেন হবে না, কেননা ফিক্সড কস্টের সাথে প্রোডাকশনের কোনো সম্পর্কই নেই। ফিক্সড কস্ট টোটালে কাজ করে, টোটাল কনস্ট্যান্ট থাকে, ভলিউম অফ প্রোডাকশন কোনো সম্পর্ক নেই। আচ্ছা, তার মানে ভেরিয়েবল কস্ট এক ইউনিটের বেরিয়ে গেল 0.425। তাহলে অ্যাট 6,000 ইউনিটস টোটাল ভেরিয়েবল কস্ট কত, টোটাল ভেরিয়েবল কস্ট কত দাঁড়াবে, যদি এক ইউনিটের ভেরিয়েবল কস্ট 0.425 দাঁড়ায় তাহলে 6,000 ইউনিটের ভেরিয়েবল কস্ট দাঁড়াবে 6,000 ইন্টু 0.425 ইকুয়ালস টু ₹2550। হ্যাঁ কি না, তাহলে 6,000 ইউনিটের টোটাল ভেরিয়েবল কস্ট দাঁড়ালো 2,550 টাকা। 6,000 ইউনিট যখন বানাচ্ছিলাম তখন, যখন 6,000 ইউনিট এই যে বানাচ্ছিলাম তখন টোটাল কস্ট কত পড়ছিল, টোটাল কস্ট যখন এই 6,000 ইউনিট বানাচ্ছিলাম তখন টোটাল কস্ট আমাদের পড়ছিল 9,000 টাকা। এর মধ্যে ভেরিয়েবল কস্ট কতটা, এর মধ্যে ভেরিয়েবল কস্ট হচ্ছে 2,500 টাকা। তাহলে ফিক্সড কস্ট কতটা, টোটাল কস্ট মাইনাস ভেরিয়েবল কস্ট, তাহলে ফিক্সড কস্ট দাঁড়াবে 6,450 টাকা। হ্যাঁ কি না, এটা তো 6,000 ইউনিট দিয়ে করলাম। এটাকে 10,000 ইউনিট দিয়ে আমরা চেক করতে পারি। এই যে ফিক্সড কস্ট, এই যে ফিক্সড কস্ট 6,450 টাকা, এর সাথে ভলিউম অফ প্রোডাকশনের কোনো সম্পর্ক নেই। 6,000 ইউনিটেও এত টাকা খরচা হবে, 10,000 ইউনিটেও 6,450 টাকা খরচা হবে। আমি 2 ইউনিট বানালেও 6,450 খরচা হবে, 1,000 বানালেও 6,450 খরচা হবে। হ্যাঁ কি না, 10,000
বানালেও 6,450 খরচা হবে। চলো ক্রস চেক করে নিই। অ্যাট 10,000 ইউনিট অফ প্রোডাকশন, যখন আমরা 10,000 ইউনিট তৈরি করি তখন কি হবে? টোটাল ভেরিয়েবল কস্ট কত দাঁড়াবে? টোটাল ভেরিয়েবল কস্ট কত দাঁড়াবে? 10,000 ইউনিট আর এক একটা ইউনিটের জন্য 0.425, তাহলে টোটাল দাঁড়াবে 4,250 টাকা, হ্যাঁ কি না? আচ্ছা, টোটাল ফিক্সড কস্ট এই 6,450 হবে, যেহেতু এর সাথে ভলিউম অফ প্রোডাকশনের কোনো সম্পর্ক নেই, তাহলে এখানে টোটাল কস্ট দাঁড়ালো 6,450 টাকা। টোটাল কস্ট কত দাঁড়ালো? 4,250 প্লাস 6,450 ইকুয়ালস টু রুপিস 10,700। দুটো কস্ট যোগ করলাম, টোটাল কস্ট পেয়ে গেলাম 10,700 টাকা। দেখো উপরে 10,700 দেওয়া ছিল, এই যে 10,700 চেক হয়ে গেল, এখানে 10,700, এখানে 10,700 চেক। তার মানে এরম ভাবে আমরা দুটো সেমি ভেরিয়েবল কস্টকে আমরা এই প্রসেসে ফিক্সড কস্ট আর ভেরিয়েবল কস্ট দুটোর মধ্যে ভাগ করতে পারি। তার জন্য মেন ফর্মুলা কি? আমরা আগে দেখি যে কত ইউনিট প্রোডাকশন আমরা চেঞ্জ করলাম। দেখা গেল এখানে 4,000 ইউনিট প্রোডাকশন আমরা বাড়িয়েছি, তার জন্য আমাদের 1,700 টাকা বেশি খরচা হচ্ছে। তার মানে 4,000 ইউনিটের জন্য 1,700 টাকা বেশি খরচা হচ্ছে, তাহলে এক ইউনিটের জন্য কত খরচা হচ্ছে? না 0.425। এর ফর্মুলা কি? ভেরিয়েবল কস্ট ইকুয়ালস টু চেঞ্জ ইন টোটাল কস্ট ডিভাইডেড বাই চেঞ্জ ইন আউটপুট। এখানে যে চেঞ্জ ইন টোটাল কস্ট, এই টোটাল কস্টের চেঞ্জ কেন হয়? টোটাল কস্টটা কেন চেঞ্জ হয়? টোটাল কস্ট কি ফিক্সড কস্টের জন্য চেঞ্জ হয়? না, ফিক্সড কস্ট একই থাকে। টোটাল কস্ট চেঞ্জ হয় ভেরিয়েবল কস্টের জন্য। কত ইউনিটের জন্য চেঞ্জ হলো? না 4,000 ইউনিটের জন্য। টোটাল কত টাকা চেঞ্জ হলো? 1,700 টাকা। তাহলে 4,000 ইউনিটের জন্য যদি 1,700 টাকা হয়, এক ইউনিটের জন্য কত হবে? 0.425। এরকম ভাবে আমরা ভেরিয়েবল কস্ট পেয়ে গেলাম। এখানে এটা 0.425 ভেরিয়েবল কস্ট পার ইউনিট। তাহলে 6,000 ইউনিটের জন্য টোটাল ভেরিয়েবল কস্ট পেয়ে গেলাম, টোটাল কস্ট থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিয়ে ফিক্সড কস্ট পেয়ে গেলাম। ওকে, এবার চলে আসি কস্ট ভলিউম প্রফিট অ্যানালিসিস বা সিভিপি অ্যানালিসিস। এটা কি? ইন সিভিপি অ্যানালাইসিস টোটাল কস্ট আর ক্লাসিফাইড ইন্টু টু পার্টস, ফিক্সড অ্যান্ড ভেরিয়েবল। যে সিভিপি অ্যানালাইসিস আছে সে বলছে সেমি ভেরিয়েবল কস্ট দরকার নেই, হয় কস্ট ফিক্সড হবে নয় কস্ট ভেরিয়েবল হবে, মাঝামাঝি কোনো কিছু নেই। ওকে, ভালো কথা। বেসিক অ্যাজাম্পশন, এই সিভিপি অ্যানালাইসিস কতগুলো বেসিক অ্যাজাম্পশন নিয়ে চলে। কি বেসিক অ্যাজাম্পশন? প্রথমে বলবে সেলিং প্রাইস পার ইউনিট ইজ কনস্ট্যান্ট, সেলিং প্রাইস পার ইউনিট কনস্ট্যান্ট হতে হবে, ভালো কথা। ভেরিয়েবল কস্ট পার ইউনিট ইজ কনস্ট্যান্ট, ভেরিয়েবল কস্ট পার ইউনিটও কনস্ট্যান্ট হতে হবে, মানে সেম হতে হবে। পার ইউনিটে সেলিং প্রাইস আর ভেরিয়েবল কস্ট একই থাকবে, কনস্ট্যান্ট, চেঞ্জ হবে না। ওকে, আর ফিক্সড কস্ট ইন টোটাল ইজ কনস্ট্যান্ট। একটু আগে বললাম যে ফিক্সড কস্ট সবসময় টোটালি কনস্ট্যান্ট থাকে, পার ইউনিট এটা ভ্যারি করে। যদি ভলিউম অফ প্রোডাকশন বাড়ে ফিক্সড কস্ট পার ইউনিট কমে, যদি ভলিউম অফ প্রোডাকশন কমে ফিক্সড কস্ট পার ইউনিট বেড়ে যায়। আর সেলিং প্রাইস ভেরিয়েবল কস্ট এগুলো পার ইউনিটে কনস্ট্যান্ট থাকে, সেম অ্যাজাম্পশন। ওকে, আচ্ছা, উই নো দ্যাট, আমরা জানি যে, কি জানি? সেলস মাইনাস টোটাল কস্ট ইকুয়ালস টু প্রফিট। হ্যাঁ, সবাই জানে সেলস থেকে টোটাল কস্ট বাদ দাও, প্রফিট নাও। টোটাল কস্ট সিভিপি অ্যানালিসিস কি বলছে? টোটাল কস্ট আর ক্লাসিফাইড ইন্টু টু পার্টস, ফিক্সড অ্যান্ড ভেরিয়েবল কস্ট। তাহলে এই টোটাল কস্টের জায়গায় আমরা লিখতে পারি ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট, হ্যাঁ কি না? টোটাল কস্ট ইকুয়ালস টু ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট লিখতেই পারি। ওকে, এবার যদি ব্র্যাকেট থেকে বার করি তাহলে লিখতে পারি সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট মাইনাস ফিক্সড কস্ট ইকুয়ালস টু প্রফিট। জাস্ট সলিউশন, মানে জাস্ট ইকুয়েশন ফর্মে সলিউশন, ব্র্যাকেট তুলে দিলাম, এই প্লাসটা মাইনাস হয়ে গেল। ওকে, সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট বাদিকে রাখলাম, আর ফিক্সড কস্টকে যদি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই তাহলে দাঁড়াবে ফিক্সড কস্ট প্লাস প্রফিট। এই ইকুয়েশনটা বার করলাম কেন? কি কাজে লাগবে? পরে অনেক কাজে লাগবে, এরপরে বলবো। এই ইকুয়েশনটা খুব ইম্পর্টেন্ট, সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট ইকুয়ালস টু ফিক্সড কস্ট প্লাস প্রফিট। এই ইকুয়েশনটা খুব ইম্পর্টেন্ট, সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট ইকুয়ালস টু ফিক্সড কস্ট প্লাস প্রফিট। এই যে সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট, এর একটা ফ্যান্সি নাম আছে। সেলস মাইনাস ভেরিয়েবল কস্টের ফ্যান্সি নাম কি? না মার্জিনাল কস্টিং বলছে সেলস মাইনাস ভেরিয়েবল কস্টের একটা ফ্যান্সি নাম হচ্ছে কন্ট্রিবিউশন। সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দাও, যেটা পাবে সেটাকে আমরা বলি কন্ট্রিবিউশন। ওকে, দেখে পরেই আছে কন্ট্রিবিউশন কি? কনসেপ্ট অফ কন্ট্রিবিউশন অ্যান্ড পিভি রেশিও। ওকে, সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট ইজ নোন অ্যাজ কন্ট্রিবিউশন, সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট ইজ known as contribution। এই যে এটা সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট, এটাকে আমরা বলি কন্ট্রিবিউশন। কন্ট্রিবিউশন when expressed in percentage we called it পিভি রেশিও, প্রফিট ভলিউম রেশিও। এই কন্ট্রিবিউশনকেই যখন আমরা পার্সেন্টেজে বার করি তখনই তাকে আমরা বলি পিভি রেশিও। পুরো নাম কি পিভি রেশিওর? প্রফিট ভলিউম রেশিও। তাহলে পিভি রেশিও ইকুয়ালস টু কন্ট্রিবিউশন ডিভাইডেড বাই সেলস ইন্টু 100। কন্ট্রিবিউশনকে উপরে রাখলাম, ডিভাইডেড বাই সেলস, মানে সেলস এর কত পার্সেন্ট হচ্ছে কন্ট্রিবিউশন,
সেলস এর কত পার্সেন্ট হচ্ছে কন্ট্রিবিউশন, এটা ইম্পর্টেন্ট। সেলস এর কত পার্সেন্ট কন্ট্রিবিউশন সেটা আমাদের কে বলে, পিভি রেশিও। একে মাল্টিপ্লাই 100 করলে যে কোনো জিনিস মাল্টিপ্লাই 100 মানে সেটা পার্সেন্টেজ টার্মে বেরোয়। আচ্ছা, কন্ট্রিবিউশন ইকুয়ালস টু সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট, তাহলে আমরা কন্ট্রিবিউশনের জায়গায় লিখতে পারি সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট ডিভাইড বাই সেলস ইন্টু 100 অ্যাজ কন্ট্রিবিউশন ইকুয়ালস টু সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট, হ্যাঁ কি না? ওকে, অ্যাজ পার বেসিক অ্যাজাম্পশন। বেসিক অ্যাজাম্পশন আমরা কি রেখেছিলাম? বেসিক অ্যাজাম্পশন তিনটে বেসিক অ্যাজাম্পশন ছিল। কি কি ছিল? এই যে সেলিং প্রাইস পার ইউনিট ইজ কনস্ট্যান্ট, ভেরিয়েবল কস্ট পার ইউনিট ইজ কনস্ট্যান্ট অ্যান্ড ফিক্সড কস্ট ইন টোটাল ইজ কনস্ট্যান্ট। তো এই যে লিখে দিলাম সেলিং প্রাইস পার ইউনিট ইজ কনস্ট্যান্ট, ভেরিয়েবল কস্ট পার ইউনিট ইজ কনস্ট্যান্ট। এই দুটো তো বেসিক অ্যাসাম্পশনে ছিল। যদি সেলিং প্রাইস পার ইউনিটও কনস্ট্যান্ট থাকে, ভেরিয়েবল কস্ট পার ইউনিটও কনস্ট্যান্ট থাকে, তাহলে আমরা বলতে পারি কন্ট্রিবিউশন পার ইউনিট ইজ অলসো কনস্ট্যান্ট, হ্যাঁ কি না? সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট, এটাই হচ্ছে কন্ট্রিবিউশন। এবার বলছি সেলিং প্রাইস পার ইউনিটও কনস্ট্যান্ট, আবার ভেরিয়েবল কস্ট পার ইউনিটও কনস্ট্যান্ট। দুটো যদি কনস্ট্যান্ট হয়, এদের মধ্যে যে গ্যাপ, এটাই তো কন্ট্রিবিউশন। তার মানে কন্ট্রিবিউশন পার ইউনিটও কনস্ট্যান্ট হবে। এক্সাম্পল কি বলছে, সেলিং প্রাইস পার ইউনিট ইজ ₹10। এক ইউনিটের সেলিং প্রাইস হচ্ছে 10 টাকা। খুব ভালো কথা। ভেরিয়েবল কস্ট পার ইউনিট ইজ ₹6। তার ভেরিয়েবল কস্ট হচ্ছে 6 টাকা করে। ভালো কথা। ফাইন্ড কন্ট্রিবিউশন অ্যান্ড পিভি রেশিও। বলছে কন্ট্রিবিউশন আর পিভি রেশিও বার করো। কি বলছে, সেলিং প্রাইস পার ইউনিট হচ্ছে 10 টাকা, ভেরিয়েবল কস্ট পার ইউনিট হচ্ছে 6 টাকা, তাহলে কন্ট্রিবিউশন আর পিভি রেশিও বার করো। লিখে দিলাম সেলিং প্রাইস পার ইউনিট ইকুয়ালস টু ₹10। প্রবলেম কি আছে দেখে দেখে লিখতে? ভেরিয়েবল কস্ট পার ইউনিট ইজ ₹6, অঙ্কে দেওয়া আছে, দেখে দেখে বিন্দাস একদম। কন্ট্রিবিউশন পার ইউনিট কত দাঁড়াবে? সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট ইকুয়ালস টু 10 minus 6 equals to ₹4, হ্যাঁ কি না? তাহলে কন্ট্রিবিউশন কত পেলাম? 4 টাকা। পিভি রেশিও, এই কন্ট্রিবিউশন কি যখন আমরা পার্সেন্টেজে বার করি তখনই তাকে পিভি রেশিও বলে বললাম। তাহলে পিভি রেশিও কি দাঁড়াবে? পিভি রেশিও দাঁড়াবে কন্ট্রিবিউশন ডিভাইডেড বাই সেলস ইন্টু 100। সেলসকে আমরা আধার মনে করি, সেলসকে বেস করে সবকিছু বার করি, যাকে বেস করে বার করি সে সবসময় নিচে থাকে। কন্ট্রিবিউশন সেলসের কত পার্সেন্ট, এটাই বার করতে হবে পিভি রেশিওতে। কন্ট্রিবিউশন সেলসের কত পার্সেন্ট? সেলস যদি হয় 10 টাকা, তার মধ্যে 4 টাকা কন্ট্রিবিউশন, যে কেউ বলে দেবে। তার মানে পিভি রেশিও, তাহলে কন্ট্রিবিউশন হচ্ছে সেলসের 40%, হ্যাঁ কি না? সেলস যদি হয় 10 টাকা, তার মধ্যে ভেরিয়েবল কস্ট 6 টাকা, তাহলে কন্ট্রিবিউশন 4 টাকা, তাহলে কন্ট্রিবিউশন কত পার্সেন্ট? 40%। 4/10 ইন্টু 100, 40%। এই যে 40%, এটাই হচ্ছে পিভি রেশিও, আলাদা কিচ্ছু নয়। আচ্ছা, কি বললাম? সেলিং প্রাইস হচ্ছে 10 টাকা, 10 টাকার মধ্যে 6 টাকা হচ্ছে ভেরিয়েবল কস্ট, তাহলে ভেরিয়েবল কস্টের পার্সেন্টেজ কত? 60%। ডাইরেক্ট বলা যায় কোনো ফর্মুলা ছাড়াই। 10 টাকা যদি সেলিং প্রাইস হয়, 6 টাকা হচ্ছে ভেরিয়েবল কস্ট, তাহলে ভেরিয়েবল কস্ট কত পার্সেন্টেজ? সেলসের 60%। ভেরিয়েবল কস্ট যদি 60% হয়, তাহলে পিভি রেশিও কত হবে? 100 minus 60% equals to 40%। দুটো মেথডই বার করা যায়, সেম বেরোবে। তাহলে এই গেল কন্ট্রিবিউশন আর পিভি রেশিও। আচ্ছা, সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট ইকুয়ালস টু ফিক্সড কস্ট প্লাস প্রফিট। একটু আগে বলেছিলাম এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট, এর পরেও কাজে নেব। এই যে এর আগে ছিল সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট ইকুয়ালস টু ফিক্সড কস্ট প্লাস প্রফিট, হ্যাঁ কি না? এখানে আবার আছে সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট ইকুয়ালস টু ফিক্সড কস্ট প্লাস প্রফিট। এখানে এই সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট, এই যে সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট, এটাই তো কন্ট্রিবিউশন, হ্যাঁ কি না? সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট যা, কন্ট্রিবিউশন একই জিনিস। এই যে এখানে দেখিয়েছি, সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট ইজ নোন অ্যাজ কন্ট্রিবিউশন। আবার সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট যা, ফিক্সড কস্ট প্লাস প্রফিটও সেম জিনিস, হ্যাঁ কি না? এই ইকুয়েশনটা এটাই দেখাচ্ছে, সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট যা, ফিক্সড কস্ট প্লাস প্রফিটও একই জিনিস, হ্যাঁ কি না? সো উই ক্যান সে, আমরা বলতে পারি কন্ট্রিবিউশন ইকুয়ালস টু সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট। এটা তো এর আগে বললামই। আবার কন্ট্রিবিউশনকে আমরা বলতে পারি ফিক্সড কস্ট প্লাস প্রফিটও। কেন ফিক্সড কস্ট প্লাস প্রফিট আমরা কেন বলতে পারি? কেননা সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট আর ফিক্সড কস্ট প্লাস প্রফিট এরা পরস্পরের ইকুয়াল। যদি এ ইকুয়ালস টু বি হয়, যদি এ ইকুয়ালস টু বি হয় অ্যান্ড বি ইকুয়ালস টু সি হয়, দেন আমরা জানি এ ইকুয়ালস টু সি, হ্যাঁ কি না? যদি এ ইকুয়ালস টু বি হয় অ্যান্ড বি ইকুয়ালস টু সি হয়, তাহলে এ ইকুয়ালস টু সি হয়। সেই সূত্রে আমরা বলতে পারি কন্ট্রিবিউশন ইকুয়ালস টু ফিক্সড কস্ট প্লাস প্রফিট, হ্যাঁ কি না? ক্যালকুলেশন অফ প্রফিট, আমরা প্রফিট কি করে, মার্জিনাল কস্টিং আমরা প্রফিট কি করে ক্যালকুলেট করবো? আলটিমেট এম তো প্রফিট বার করাই। ফার্স্টে সেলিং প্রাইস লেস ভেরিয়েবল কস্ট, এই সেলিং প্রাইস আর ভেরিয়েবল কস্ট
এই যে মাইনাস করব, মাইনাস করে কি পাবো? কন্ট্রিবিউশন। সেলস লেস ভেরিয়েবল কস্ট ইকুয়ালস টু কন্ট্রিবিউশন। একটু আগে বললাম, হ্যাঁ কি না? সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট যা, কন্ট্রিবিউশনও একই। লেস ফিক্সড কস্ট, কন্ট্রিবিউশন থেকে যদি ফিক্সড কস্ট মাইনাস করি কি পাবো? কন্ট্রিবিউশন থেকে যদি ফিক্সড কস্ট মাইনাস করি আমরা প্রফিট পেয়ে যাবো। বা ঘুরিয়ে বলতে দেখো, সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট কন্ট্রিবিউশন, আবার আমরা বলতে পারি কন্ট্রিবিউশন থেকে ফিক্সড কস্ট বাদ দিলে প্রফিট পাচ্ছি। তাহলে ব্যাক ক্যালকুলেশন করে বলতে পারি প্রফিটের সাথে ফিক্সড কস্ট অ্যাড করলে কন্ট্রিবিউশন পাবো। এই যে ইকুয়েশন আমাদের বলে দিচ্ছে, ফিক্সড কস্টের সাথে প্রফিট অ্যাড করো, কন্ট্রিবিউশন পেয়ে যাবে। ওকে, কি বলছে এরপর? এরপর বলছে ফিক্সড কস্ট ইজ এ পিরিয়ড কস্ট অ্যান্ড হ্যাভ নো রিলেশন উইথ দ্য ভলিউম অফ প্রোডাকশন। একটু আগে বললাম ফিক্সড কস্ট হচ্ছে পিরিয়ড বেসিস বা টাইম বেসিসে খরচা করা হয়, এর সাথে ভলিউম অফ প্রোডাকশনের কোনো রিলেশন নেই। ভালো কথা। ফর দিস ফিক্সড কস্ট ইজ নট কনসিডার্ড ইন ডিসিশন মেকিং। এই জন্য ফিক্সড কস্টকে ডিসিশন মেকিং এ কনসিডার করা হয় না। ব্যাপারটা কি বলতে চাইছে? একটা কোম্পানি প্রফিট পায় কোত্থেকে? কোন একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি, একটা ট্রেডিং কনসার্ন বাইরে জিনিস বিক্রি করে, সেলস তার হচ্ছে প্রাইমারি সোর্স অফ ইনকাম। সেরকম ম্যানুফ্যাকচারিং কনসার্নে কি হয়? তারা জিনিস বানায়, সেই জিনিস বাইরে সাপ্লাই দেয়, সেটাতে তাদের রেভিনিউ জেনারেট করে। এবার আমরা যদি বেশি প্রোডাকশন করি, রেভিনিউ আমাদের বাড়বে। যদি আমাদের প্রোডাকশন কমিয়ে দিই, তাহলে আমাদের রেভিনিউ কমবে। কিন্তু এবার যখন আমরা প্রোডাকশন বাড়াবো, তখন জিনিস তৈরি করার যে খরচা সেটাও তো বাড়বে, হ্যাঁ কি না? একটা জিনিস যদি আমরা বেশি প্রোডাকশন করতে চাই, তাহলে র মেটেরিয়াল বেশি লাগবে, লেবার বেশি লাগবে, বিভিন্ন ওভারহেড খরচা বেশি হবে, তার মানে টোটাল কস্ট বাড়বে। কিন্তু ওই যে বেশি ভাড়া, আমরা যদি বেশি প্রোডাকশন করি, তাহলে শুধুমাত্র ভেরিয়েবল কস্টই কিন্তু ইনক্রিজ হয়, ফিক্সড কস্ট ফিক্সডই থাকে টোটালে। প্রোডাকশন যদি 1000 ইউনিট করি, তাতেও যা ফিক্সড কস্ট লাগবে, প্রোডাকশন যদি 2000 ইউনিট করি, তাহলে সেই একই ফিক্সড কস্ট থাকবে, ফিক্সড কস্টে কোনো চেঞ্জ আসে না। ওই জন্য ফিক্সড কস্টকে ডিসিশন মেকিং এ কনসিডারও করা হয় না। বাট ভেরিয়েবল কস্ট ইজ ডাইরেক্টলি রিলেটেড টু ভলিউম অফ প্রোডাকশন। ভেরিয়েবল কস্ট ভলিউম অফ প্রোডাকশনের উপরই ডিপেন্ড করে। ইট ইজ কনসিডার্ড ইন ডিসিশন মেকিং। ভেরিয়েবল কস্টকে একমাত্র ডিসিশন মেকিং এ কনসিডার করা হয়, কেননা আমরা ভেরিয়েবল কস্ট যদি মিনিমাম করতে পারি, তবেই আমাদের প্রফিট ম্যাক্সিমাম হবে। এই যে সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট, আমরা এই ভেরিয়েবল ধরো সেলিং প্রাইস ধরো 10 টাকা, এবার এখানে ভেরিয়েবল কস্ট ধরো 6 টাকা, তাহলে কন্ট্রিবিউশন 4 টাকা, যত ইউনিট থাকবে ফিক্সড কস্ট বাদ দিয়ে প্রফিট পাবো। সেলিং প্রাইস 10 টাকা, ভেরিয়েবল কস্ট ছিল 6 টাকা বললাম, এই ভেরিয়েবল কস্টকে যদি আমরা 4 টাকায় নামিয়ে আনতে পারি, তাহলেই আমাদের কন্ট্রিবিউশন 6 টাকা হয়ে যাচ্ছে। কন্ট্রিবিউশন এখানে বাড়া মানে অটোমেটিক্যালি আমাদের প্রফিটও বেড়ে যাবে। ওই জন্য আমরা ভেরিয়েবল কস্টের উপর যাবতীয় ডিসিশন যখন ডিসিশন নেওয়া হয়, ভেরিয়েবল কস্টকে মাথায় রেখে ডিসিশন নেওয়া হয়। ফিক্সড কস্টকে মাথায় রাখাই হয় না, কারণ এর সাথে প্রোডাকশনের কোনো সম্পর্কই নেই। এক্সাম্পল, কি করে প্রফিট বার করবো তার এক্সাম্পল, 500 ইউনিটস অফ ফিনিশ গুডস আর সোল্ড অ্যাট ₹10 পার ইউনিট। খুবই ভালো কথা বলছে, 5000 ইউনিট, পার ইউনিট 10 টাকা করে বিক্রি করা হয়, ভালো কথা। ভেরিয়েবল কস্ট অফ ম্যানুফ্যাকচারিং দ্য প্রোডাক্ট ইজ, ভেরিয়েবল কস্ট কত? ₹6 পার ইউনিট। এক ইউনিটের ভেরিয়েবল কস্ট বলছে 6 টাকা। ওকে, টোটাল ফিক্সড কস্ট ইজ ₹15,000, বলছে টোটাল ফিক্সড কস্ট হচ্ছে 15,000 টাকা। ফাইন্ড প্রফিট, প্রফিট বার করো। ওকে, পার্টিকুলার্স পার ইউনিট রুপিস আর 15,000 ইউনিট রুপিস। সেলিং প্রাইস, এক ইউনিটের সেলিং প্রাইস কত বলেছে? এক ইউনিটের সেলিং প্রাইস বলেছে 10 টাকা, লিখে দিলাম। লেস করব কি? ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট কত বলেছে? না 6 টাকা। তাহলে কন্ট্রিবিউশন কত পেয়ে গেলাম? কন্ট্রিবিউশন আমরা পেয়ে গেলাম 4 টাকা, হ্যাঁ কি না? আর ফিক্সড কস্ট পার ইউনিটে লেখা হয় না, কেননা ফিক্সড কস্ট টোটালি কনসিডার করা হয়, পার ইউনিটে ওখানে জেনারেলি লেখা হয় না, লিখতে পারো, অসুবিধা নেই। আচ্ছা, এক ইউনিটের সেলিং প্রাইস যদি 10,000 টাকা, এই 10 টাকা হয়, তাহলে 15,000 ইউনিটের সেলিং প্রাইস কত হবে? 1,50,000, হ্যাঁ কি না? এক ইউনিটের দাম 10 টাকা, তাহলে 15,000 ইউনিটের দাম কত হবে? 15,000 ইন্টু 10 মানে 1,50,000 টাকা। ভেরিয়েবল কস্ট এক ইউনিটে যদি 6 টাকা হয়, তাহলে 15,000 ইউনিটে কত হবে? 90,000 টাকা। 15,000 ইন্টু 6, 90,000। যদি কন্ট্রিবিউশন এক ইউনিটে আমরা 4 টাকা পাই, তাহলে 15,000 ইউনিট আমাদের টোটাল কত কন্ট্রিবিউশন দেবে? 60,000 টাকা, হ্যাঁ কি না? লেস ফিক্সড কস্ট, ফিক্সড কস্ট তো বলে দিয়েছে টোটাল 15,000 টাকা, তাহলে 15,000 টাকা মাইনাস করবো, তাহলে 45,000 টাকা প্রফিট আমরা পেয়ে গেলাম, হ্যাঁ কি না? এবার ব্যাপারটা হচ্ছে, যখন পরে আমরা বার করবো তখন ডাইরেক্ট বার করবো, দেখবো যে এক ইউনিট আমাদের কন্ট্রিবিউশন কত দেয়? 4 টাকা।
তাহলে 15,000 ইউনিট কত দেবে? 60,000 টাকা। ডাইরেক্ট 15,000 মাইনাস করে ডাইরেক্ট 45,000 বার করা যায়। এটা যখন বড় অঙ্ক হবে তখন আমি ডিটেলস আরো বলবো।